হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ক্লাসে চলে আসছেন। রোকসানা খাতুন আপু চলে আসছেন, রায়হান রহমান ভাই চলে আসছেন, বিমল বল ভাই চলে আসছেন, এনি খাতুন আপু চলে আসছেন, অনেকে সালাম দিয়েছেন, নমস্কার দিয়েছেন। ওকে, তো আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। তো আমরা ক্লাস করছিলাম সেকেন্ড ফেজের ভার্ব নিয়ে ক্লাস করছিলাম। এনি রোকসানা খাতুন জানিয়েছেন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। ওকে, সো আমরা ক্লাস করছিলাম ভার্বের সেকেন্ড ফেজে। টোটাল ক্লাস হচ্ছে ভার্বের উপর। আমরা ভার্বের উপর কিছু ক্লাস এবং পিডিএফ দিয়েছিলাম। আশা করি আপনারা সেগুলো পড়েছেন এবং ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছেন। ওকে, চন্দন রয় ভাই বলেছেন ক্লিয়ার। সো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে পারি। চলুন আমরা ক্লাস শুরু করি। তো আমরা ক্লাস করছিলাম সেকেন্ড ফেজের। আমরা আবারও একটু আপনাদের স্মরণ করিয়ে দিই। সেকেন্ড ফেজের ক্লাস করছিলাম, ভার্ব নিয়ে আলোচনা করছিলাম। এই ভার্বকে আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করে আলোচনা করছিলাম। দুটি ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। কোন দুটি ক্যাটাগরি? ক্যাটাগরি ছিল ভার্বকে আমরা দুটি সেন্স থেকে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে ফাইনাইট সেন্স এবং আরেকটা হচ্ছে আপনার নন ফাইনাইট সেন্স। এই দুইটা সেন্স থেকে আমরা পুরো ক্লাসটাকে ভাগ করে আলোচনা করছিলাম। ফাইনাইট সেন্সের ভিতরে আমরা এতদিন আলোচনা করেছি টেন্স, টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটি ফরম্যাট। ফাইনাইট সেন্সের মধ্যে আমরা এতদিন আলোচনা করেছিলাম মডাল প্লাস ভার্বের বেস ফর্ম এবং প্রপার ইউজেস অফ মডাল নিয়ে আলোচনা করেছি। সো ফাইনাইট সেন্সের মধ্যে হচ্ছে কি, যেগুলো টেন্সের মধ্যে পড়ে এবং যে ভার্ব আর ভার্বের কম্বিনেশন কোনো একটা সেন্টেন্সকে পরিচালিত করতে পারে, সেটাই হচ্ছে ফাইনাইট সেন্স। এবং নন ফাইনাইট সেন্স হচ্ছে সেটা যে ভার্ব আর যে ভার্বের কম্বিনেশন কোনো সেন্টেন্সকে পরিচালনা করতে পারে না, সেগুলোই ছিল আপনার নন ফাইনাইট সেন্স। নন ফাইনাইট সেন্সের ভার্বগুলোকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে ভার্ব 4, দ্যাট মিন্স ভার্বের সাথে আইএনজি। একটা হচ্ছে ভার্ব 3, দ্যাট মিন্স ভার্বের সাথে ইডি ফরম্যাট যেটা আছে সেটা। ইডি ফরম্যাট অনেকে বলে, আবার অনেকে পাস্ট পার্টিসিপল ফরম্যাট বলে এটা। এবং ফোর্থ হচ্ছে যেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা ইনফিনিটিভ ভার্ব বলে থাকি। এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এরই ধারাবাহিকতায় আলোচনা করছিলাম ভার্বের আইএনজির যে ফরম্যাটগুলো আছে সেটা। আর বলছি যে ভার্বের আইএনজি অনেক রকমের ফরম্যাটে বসতে পারে, সেটার উপর ডিপেন্ড করে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যে যদি ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করে, কেবল নাউনের মতো কাজ করলে সেটাকে আমরা জেরান্ট বলবো। এবং যদি সেটা আপনার নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচে কাজ করে, ফাংশন ইউনিটে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, প্রেপোজিশন হিসেবে কাজ করে, তাহলে সেটাকে আমরা নামকরণ করেছি প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? সো এখন বর্তমান মডার্ন ইংলিশ, একটু মডার্ন ইংলিশের ধারণা দেই। দেখুন, বর্তমান মডার্ন ইংলিশ আপনার কি করে? মডার্ন ইংলিশ জেরান্ডের ব্যাপারটাকে ভুলেই যায়। তারা বলে কি সবই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? এটা মডার্ন ইংলিশে আমরা আমাদের দেশে এখনও ট্রেডিশনাল গ্রামার চলে, সে কারণে আপনি মডার্ন ইংলিশের ব্যাপারটা অ্যাপ্লাই করবেন না, যা জেনে রাখেন। মডার্ন ইংলিশে এগুলোকে সবাইকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। সবাই প্রেজেন্ট পার্টিসিপল। এবং প্রেজেন্ট পার্টিসিপল নাউন হিসেবে বসতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, অ্যাডভার্ব হিসেবে বসতে পারে, কনজাংশন হিসেবে বসতে পারে, প্রেপোজিশন হিসেবে বসতে পারে। তার মানে সহজ বিষয় হচ্ছে এটা যে ভার্ব প্লাস আইএনজি মানেই হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। এবং প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সের মধ্যে নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, যা হোয়াট এভার। বাট ট্র্যাডিশনাল গ্রামার বলছে ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে, তাহলে সেটাকে আলাদা করে নামকরণ করা হচ্ছে, সেটা হচ্ছে কি জেরান। এটাই হচ্ছে আমাদের দেশে মেইন প্রবলেম এবং এটা নিয়ে প্রায়ই পরীক্ষায় আসে।
যে কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল, ঠিক আছে। সো ব্যাপারটা সিম্পল। যদি ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী কোনো প্রশ্ন করা হয় তাহলে নাউন হলে সেটাকে জেরান্ড বলবেন, ফর্ম ইউনিটে নাউন, ফাংশন ইউনিটে যেটাই হোক। জেরান্ড এবং পার্টিসিপল আইডেন্টিফাই করলে আপনি জেরান্ড আনসার করবেন, পার্টিসিপল আনসার করবেন। আর যদি পার্টস অফ স্পিচ আনসার করতে বলে পার্টস অফ স্পিচ, তখন আপনি নাউন হলে নাউন, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হলে অ্যাডভার্ব, সেটা আপনার ফাংশন ইউনিট অনুযায়ী আপনি আনসার করবেন। ওকে, সো এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আশা করি ভার্ব প্লাস আইএনজির জেরান্ড এবং পজিশন অফ জেরান্ড, কী কী জায়গায় জেরান্ডগুলো বসে এবং জেরান্ড কীভাবে আইডেন্টিফাই করবেন, কীভাবে অনুবাদ করবেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা দীর্ঘায়িত করছি না। আশা করি আপনারা জেরান্ডের এই পজিশনগুলো ক্লিয়ার করেছেন। এবং এদিকে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে জেরান্ড বসে, পজিশন অফ প্রেজেন্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল যখন হয়ে বসে তখন এর অনুবাদগুলো কীরকম হবে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ওকে, সো পিডিএফ ফাইলগুলো আশা করি পেয়ে গেছেন এবং আপনারা পড়েছেন, পড়ে অনেক কিছুই জেনেছেন বলে আমার বিশ্বাস। তো আজকে আমরা চলে যাব নন ফাইনাইট সেন্সের ভার্ব থ্রির যে ফরম্যাটটা, অর্থাৎ ইডি ফরম্যাট যেটা, সেটাতে চলে যাব, ঠিক আছে। সো আশা করি আপনাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার। তারপরও আমাকে একটু বলবেন ক্লিয়ার কিনা, যারা ক্লাসে আছেন ক্লিয়ার কিনা একটু বলবেন, তাহলে আমরা সহজেই উইদাউট কনফিউশন আমরা আমাদের নতুন ক্লাসে প্রবেশ করতে পারবো। ক্লাসে আজকে উপস্থিতি খুবই কম, মাত্র 15 জন। ক্লিয়ার বলেছেন। সো আমরা আমাদের নেক্সট ক্লাসে চলে যাই। সো অসংখ্য ধন্যবাদ যারা রেসপন্স করেছেন এবং বলেছেন যে সব কিছুই তাদের ক্লিয়ার আছে। ওকে, সো আমরা এখন চলে আসছি পাস্ট পার্টিসিপলের নন ফাইনাইট সেন্সের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাস নাম্বার হচ্ছে 2-এর আর। খেয়াল করুন, আমরা আজকে 2-এর আর ক্লাসে চলে আসছি এবং 2-এর আর ক্লাসে আলোচনা করব ভার্ব 3-র নন ফাইনাইট সেন্স। নন ফাইনাইট সেন্স থেকে আমরা আলোচনা করছি। তো ভার্ব 3 মূলত দুইভাবে হয়, একটা হচ্ছে রেগুলার ভার্ব যেটা ইডি যোগ করলেই হয়ে যায়, আর একটা হচ্ছে কি ইডি যোগ করলে হয় না, একটু ইরেগুলার ফরম্যাট, ঠিক আছে। যেমন ধরেন ইট, অ্যাট, ইটেন, এগুলো ইডি যোগ না করে আপনি ইডি যোগ করে করতে পারবেন না, এগুলো একটু ডিফারেন্ট, এই জন্য এগুলোকে বলা হয় কি ইরেগুলার। এই দেখুন ইটেন, ঠিক আছে। তারপর আছে ডু, ডিড, ডান, এগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব। এই ভার্ব 3টাকে আমরা এখন ব্যবহার করে আলোচনা করব। এই ভার্ব 3 কতভাবে ব্যবহৃত হতে পারে একটা সেন্টেন্সের মধ্যে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা একটা ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভার্ব 3 এটা নন ফাইনাইট সেন্স হিসেবে যখন বসে তখন কয়েকটা ওয়েতে বসতে পারে। নাউনের পূর্বে বসতে পারে, আবার আপনার ভার্ব 3 আগে নাউন পরে ভার্ব 3 এভাবে বসতে পারে।
এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসে। আশা করি এই ব্যাপারগুলো আগের ক্লাসে আপনাদের মনে আছে যে এগুলোর অনুভবটা কীরকম হবে, অনুবাদটা কীরকম হবে। তো আমরা এখন শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিই যে তাহলে ভার্ব থ্রির সাথে একটা মিল আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ভার্ব থ্রি যেমন এভাবে বসতে পারে, ভার্বের যে আইএনজি ফরম্যাট, ভার্ব ফোর যেটাকে আমরা আইএনজি ফরম্যাট বলি, ভার্ব ফোর আইএনজি, এই আইএনজি ফরম্যাটও কিন্তু নাউনের আগে বসে, আবার নাউন আগে বসে, ভার্ব আইএনজি ফরম্যাট পরে বসে, এরকম ঘটনা কিন্তু ঘটে থাকে। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি। এগুলো আমরা আশা করি বুঝেন যে ভার্ব থ্রির নাউনের আগেও বসতে পারে, আবার নাউনের পরেও বসতে পারে, আবার ভার্বের আইএনজি নাউনের আগেও বসতে পারে, ভার্বের আইএনজি নাউনের পরেও বসতে পারে। এসব নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তো আমি একটু বলে দিই, তারপরও দেখুন ভার্বের নাউনের আগে যেমন আপনি বলতে পারেন রিডিং টেবল, নাউনের পরে আপনি বলতে পারেন দি বয় রানিং ইন দ্য সান, রানিং ইন দ্য সান, এভাবে আপনি বলতে পারেন, ঠিক না? সো রানিং এখানে দি বয় নাউনের পরে, আর এখানে যদি আপনি রিডিং টেবিল বলেন তাহলে রিডিং হচ্ছে টেবিলের আগে, সো এক্ষেত্রে টেবিলের আগে বসছে। ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করে ফেলেছি। এখন দেখুন ভার্ব থ্রির ব্যাপারটা একটু বলে দিই। তো ভার্ব থ্রিও কিন্তু নাউনের আগে বসতে পারে, আবার কি নাউনের পরে বসতে পারে। যেমন আপনি বললেন দি বয় ইনভাইটেড, দি বয় ইনভাইটেড টু দ্য পার্টি। তাহলে দেখুন দি বয় হচ্ছে নাউন আর এটা হচ্ছে ভার্ব থ্রি, তার মানে কি নাউনের পরে বসছে, এভাবে বসতে পারে। আবার কিন্তু আপনি চাইলে এটাকে কি করতে পারেন, আপনি পরেও লিখতে পারেন। যেমন আপনি লিখলেন দি ইনভাইটেড পিপল, দি ইনভাইটেড পিপল, ইনভাইটেড এখানে আগে, পিপল এখানে পরে, তার মানে নাউন এখানে পরে, ভার্ব থ্রি এখানে আগে। সো এইভাবে বসতে পারে একটা সেন্টেন্সের মধ্যে। এবং এর অনুবাদগুলো কীরকম হবে? অনুবাদগুলো হবে যে অলরেডি ডান, এরকম একটা সিচুয়েশনে ভার্ব থ্রির অর্থটা হয়। ঠিক আছে, যেমন আপনি কোনো একটা মেসেজ দেখলে, আপনি কাউকে যদি SMS দেন, তাহলে নিচে দেখবেন SMSটা যদি কেউ পড়ে থাকে তাহলে লেখা ওঠে সিন লেখা ওঠে, লেখা কিন্তু সি হয় না, লেখা কিন্তু স হয় না, লেখা ওঠে কি সিন। এটার মানে কি অলরেডি ডান, ব্যাপারটা কি অলরেডি হয়ে গেছে, সিন দেখে ফেলেছে, ব্যাপারটা হচ্ছে কি সিন। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ কেন? কারণ এটার এক্সপান্ডেড যে রূপটা সেটা হচ্ছে ইউর মেসেজ হ্যাজ বিন সিন, মানে কি তোমার মেসেজ দেখা হয়েছে, মানে যে মানে কে দেখেছে সেটা আপনি বলতে যাচ্ছেন না, আপনি বলতে যাচ্ছেন যে আপনার মেসেজটা দেখা হয়েছে, জাস্ট সেজন্য আপনি এটাকে পেসিভ করে দিয়েছেন, ইউর মেসেজ হ্যাজ বিন সিন। ঠিক আছে, আবার আপনি যখন মেসেজ পাঠান, কোথাও দেখবেন আপনার বাটন ফোন থেকে যদি আপনি মেসেজ পাঠান, লেখা ওঠে সেন্ট, লেখা ওঠে কি সেন্ট, এটা কিন্তু ভার্ব থ্রি। কেন লেখা ওঠে এটা লেখা ওঠে, এটার এক্সপান্ডেড রূপটা হচ্ছে ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ট, তোমার মেসেজ পাঠানো হয়েছে। ঠিক আছে, সো এই সেন্ট, এই সংক্ষিপ্ত রূপটা আমরা ব্যবহার করি ভার্ব থ্রির নন ফাইনাইট সেন্স হিসেবে। যখন ব্যবহার করি তখনও এটার মানে কিন্তু ওই অলরেডি পাঠানো হয়ে গেছে, আমরা একটা কথা বলি গেছে, চলে গেছে, পাঠানো হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এই রকম সেন্স থেকে আসলে ভার্ব থ্রির রূপটা এসেছে। এবং ভার্ব থ্রি মানেই হচ্ছে অলরেডি ডান। ঠিক আছে, এবং ডান শব্দটাও কিন্তু দেখুন ভার্ব থ্রি। আমরা কোনো একটা কাজ শেষ করে ফেললে বলি কি ডান, ওকে ডান। সো ডান, স্যান্ড, সিন, এগুলোর একটা মিনিং আছে। সেই মিনিংটা আসলে কীরকম মিনিং? পেসিভের একটা মিনিং। মাই ওয়ার্ক হ্যাজ বিন ডান, পেসিভ একটা মিনিং। মাই মেসেজ হ্যাজ বিন সেন্ট, ইউর মেসেজ হ্যাজ বিন সিন, এগুলো হচ্ছে একটা পেসিভ সেন্স থেকে হয়। এখন এগুলো দিলেও হয় মিনিংটা, না দিয়ে সংক্ষেপে শুধু সিন শব্দটা ব্যবহার করেও আপনি সেন্টেন্সটা চালাতে পারেন, মানে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন। সো এটাই ছিল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে আপনাদের সাথে ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন এবং ভার্ব থ্রি প্লাস নাউন, এই দুটার মধ্যে পার্থক্য তাহলে কি? ঠিক আছে, তো এই দুটার মধ্যে আমরা একটু প্রথমেই পার্থক্যটা দেখিয়ে দিই। আশা করি ব্যাপারগুলো বুঝেছেন যে আসলে
এই ভার্ব থ্রি আগে এবং পরে বসলে কীরকম হবে। তো এই দুটার মধ্যে পার্থক্য কি, যেমন ধরেন বললাম ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, এবং এখানে ধরেন বললাম দি ডেভেলপড কান্ট্রি। বলেন তো এই দুইটার মধ্যে কি পার্থক্য? এই দুইটার মধ্যে যা পার্থক্য, ভার্ব থ্রি এবং ভার্ব আইএনজির মধ্যেও সেম পার্থক্য। ওকে, সো খেয়াল করেন আমরা ডেভেলপিং কান্ট্রি বলতে আসলে কি বুঝি। ডেভেলপিং কান্ট্রি বলতে আমরা বুঝি যে উন্নয়নশীল দেশ, মানে ব্যাপারটা কি, ব্যাপারটা চলমান, ব্যাপারটা চলমান, উন্নয়নশীল। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পার্টিসিপল যে ফ্রেজটা আগে বসে কোনো নাউনের আগে, এটা আপনাকে বোঝায় চলমান একটা সেন্স, চলমান একটা সেন্স দেয়। আর ডেভেলপড কান্ট্রি বলে যে সেন্সটা দেয় সেটা হচ্ছে কি অলরেডি ওটা ডেভেলপড, উন্নত দেশ। আমাদের বাংলাদেশ কোনটা বলেন তো? বাংলাদেশ কি উন্নত দেশ না উন্নয়নশীল দেশ? বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ। তো এই দুইটা জিনিস থেকে ক্লিয়ার হওয়ার কথা যে ডেভেলপিং কান্ট্রি, এখানে ডেভেলপিং আইএনজি দেওয়ার অর্থ হচ্ছে এটা চলমান সেন্স, ভি থ্রি দেওয়ার অর্থ হচ্ছে এটা অলরেডি ডান সেন্স। ঠিক আছে, ডান মানে এটা ডেভেলপড অলরেডি, সে উন্নত, এরকম সেন্স থেকে আমরা এটা ব্যবহার করে থাকি। সো আমরা এখানে দুটি বিষয় ক্লিয়ার করেছি, একটা হচ্ছে ভার্ব থ্রি প্লাস নাউন কেমন হয়, নাউন প্লাস ভার্ব থ্রি কেমন হয়, এবং আরেকটা হচ্ছে ভার্ব আইএনজি প্লাস নাউন ভার্সাস ভার্ব থ্রি প্লাস নাউনের মধ্যে পার্থক্যটা কি, অনুভবটা কি। ঠিক আছে, এইটা আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি। এখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্ব থ্রির অনুবাদের শেষ সাউন্ড কীরকম হয় এটা একটু দেখাবো। অনুবাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে শেষ সাউন্ড হয় আপনার ইতো, ইতো। ঠিক আছে, ইতো, অন্ত, লিখিত, যেমন ইতো, অন্ত, লিখিত, ভূপাতিত, পঠিত, পরিশ্রান্ত, ক্লান্ত, এইরকম অনুবাদ দেয় ভার্ব থ্রি। ভার্ব থ্রি এরকম অনুবাদ দেয়। ঠিক আছে, মানে যেটা অলরেডি ডান, এরকম একটা সেন্স থেকে অনুবাদটা দেয়। ঠিক আছে, তো আমরা এই ব্যাপারে একটু আপনাদের সাথে আলোচনা করি যে কীরকম অনুবাদ সেন্সটা দিচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। দেখুন, যেমন হি সেন্ট আ রিটেন প্রপোজাল, রিটেন প্রপোজাল, খেয়াল করুন এখানে রিটেন শব্দটা ভার্ব থ্রি, এবং রিটেন প্রপোজাল মানে হচ্ছে কি লিখিত। দেখুন লিখিত মানে অলরেডি, যেটা অলরেডি হয়ে গেছে ব্যাপার, সেটার ক্ষেত্রে আমরা বলি কি রিটেন প্রপোজাল, লিখিত প্রস্তাব। দি টায়ার্ড ওয়ার্কার্স, টায়ার্ড, টায়ার্ড মানে হবে কি পরিশ্রান্ত, পরিশ্রান্ত কর্মীরা। দ্য রিসিভড গুডস, রিসিভড গুডস, ব্রোকেন ফোন, ভাঙা ফোন। লস্ট ডগ, লস্ট ডগ মানে হচ্ছে কি যেটা, যে কুকুরটা হারিয়ে গেছে, যে কুকুরটা হারিয়ে গেছে সেটাকে আপনি বলবেন কি লস্ট ডগ, লস্ট ডগ। ওকে, সো এই ব্যাপারগুলো আশা করি আমি আপনার কাছে ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। আমরা এখন পাস্ট পার্টিসিপলের দুই একটা ব্যবহার দেখাবো, যেখানে আপনি কিভাবে দুটি ক্লজকে আপনি অ্যাড করতে পারেন, একসাথে ব্যবহার করতে পারেন, এই রকম কিছু ব্যাপার। খেয়াল করুন, আমরা এখানে দুটি বাক্য আপনাকে দেখাবো। দেখুন এখানে দুটি বাক্য আছে, দুটি বাক্য নিয়ে আসছি আমরা। খেয়াল করুন, প্রথম বাক্যটা হচ্ছে দ্য শিপ ওয়ার কল্ড বাই মি, দে স্লোলি কেম ওভার টু মি। দুটি বাক্য যদি আপনি এইভাবে দেখেন তাহলে আপনি একটাকে পাস্ট পার্টিসিপল ফ্রেজে কনভার্ট করতে পারেন, পাস্ট পার্টিসিপল ফ্রেজে কী করতে পারবেন, কনভার্ট করতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে দুটি বাক্যের সাবজেক্ট একই ব্যক্তি হতে হবে। সাবজেক্ট কী হতে হবে, একই ব্যক্তি হতে হবে, তাহলে আপনি কি করতে পারবেন, একটাকে আপনি পার্টিসিপল ফ্রেজ দিয়ে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, পার্টিসিপল ফ্রেজ দিয়ে কনভার্ট করতে পারবেন।
মুরাদ হাসান বলেছেন উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ। এটার মধ্যে যে পার্থক্যটা, আমাদের প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের মধ্যে সেম পার্থক্য, ঠিক আছে? দ্য ইউকে ইজ এ ডেভেলপড কান্ট্রি। হ্যাঁ, ইউকে হচ্ছে ডেভেলপড আর বাংলাদেশ হচ্ছে কি ডেভেলপিং। বিমল পল ভাই, ওকে। সো থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ যারা রিপ্লাই করেছেন। তো আমরা বলছি কি যে যদি দুটি সেন্টেন্সের সাবজেক্ট একই হয় তাহলে আমরা একটা সাবজেক্টের যে ভার্বটা আছে সেটা যদি পেসিভে থাকে তাহলে এগুলো কেটে আমরা কি করতে পারি, এটাকে সংক্ষেপ করে দিতে পারি। এটা কেটে জাস্ট এখান থেকে আপনি শুরু করতে পারেন। কল বাই মি, এখানে হবে কমা। কল বাই মি, এখানে দে কার জন্য বসেছে, শিপের জন্য বসেছে, এই কারণে শিপটা এখানে লিখবেন। কল বাই মি দ্য শিপ স্লোলি কেম ওভার টু মি। কেম ওভার টু মি, সংক্ষেপ করলে এটা কি করতে হবে? সংক্ষেপ করলে প্রথমে আপনি কলড বাই মি মানে আমার ডাক পেয়ে দ্য শিপ ভেড়াগুলো স্লোলি ধীরে ধীরে কেম আসলো ওভার টু মি মানে আমার কাছে আসলো। তাহলে দেখুন আমরা এখানে এই ফ্রেজটাকে পাস্ট পার্টিসিপল ফ্রেজে কনভার্ট করেছি। পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তো আপনি যদি দুটি বাক্য এভাবে লিখতে পারবেন, এই বাক্যটাকে আপনি চাইলে এইভাবে লিখতে পারবেন, আবার চাইলে এই দুইটা বাক্যকে সংক্ষেপে একটা বাক্যে কনভার্ট করে লিখতে পারবেন। এটা হচ্ছে লেখার স্টাইল। ওকে, সো এই ব্যাপারটা আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আমরা আপনাদের একটা সেন্টেন্স দিব যাতে আপনারা নিজেরা সেটাকে কনভার্ট করে লিখতে পারেন। তো খেয়াল করুন আমরা এখানে দুটি বাক্য নিয়ে আসছি, আপনি এটাকে একটু লিখবেন নিজের ভাষায়, নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। দেখুন এখানে দুটি বাক্য লেখা আছে। বাক্য দুটি হচ্ছে কি, প্রথম বাক্যটি হচ্ছে যে দি ডকুমেন্টস, দেখুন বাক্য দুটি হচ্ছে কি দি ডকুমেন্টস ওয়াজ প্রিন্টেড অন দি ভেরি ফার্স্ট প্রেস। দ্য ডকুমেন্ট ওয়াজ এক্সট্রিমলি ভ্যালুয়েবল। দুইটা বাক্য এখানে। প্রথম বাক্যটা হচ্ছে দি ডকুমেন্ট, সেম সাবজেক্ট, ওয়াজ প্রিন্টেড অন দি ভেরি ফার্স্ট প্রেস। দি ডকুমেন্ট ওয়াজ এক্সট্রিমলি ভ্যালুয়েবল। ঠিক আছে, তাহলে এটাকে আপনি কিভাবে লিখবেন? তো দেখুন আগের যে বাক্যটি আমরা লিখেছিলাম সেই বাক্যের উপর ডিপেন্ড করে একজন একটা প্রশ্ন করেছেন যে আমি যদি আগের বাক্যটাকে, বিমল পল ভাই বলেছেন যে বিমল পল ভাই, ভালো করে খেয়াল করবেন, সবাই খেয়াল করবেন। উনি বলেছেন যে আমি যদি এভাবে লিখি যে কলিং বাই মি দ্য শিপ, হ্যাঁ সেন্টেন্সটা যদি এইভাবে লিখি তাহলে কি হতো? ঠিক আছে, এইভাবে লিখলে কি হতো? দেখুন এইভাবে লিখলে হতো কি, কলটা কে করতেছে? কলটা করতেছেন আপনি। কলটা এখানে কে করতেছে? আপনি নিজে করতেছেন। কিন্তু আমাদের প্রসঙ্গ কি ছিল? প্রসঙ্গটা ছিল কি, ডাকছিলেন কাদেরকে? আপনি ডাকছিলেন শিপদেরকে। আমাদের সেন্টেন্স ছিল এরকম, দি শিপ, সেন্টেন্স দেখুন, দ্য শিপ ওয়ার কল্ড, শিপদেরকে ডাকা হয়েছিল, শিপদেরকে ডাকা হয়েছিল। সেন্টেন্সটা কিন্তু এরকম না, অ্যাক্টিভে ছিল না। যদি অ্যাক্টিভে থাকতো তাহলে এটা লিখতে পারতেন, আই কল্ড দ্য শিপ,
যদি অ্যাক্টিভে থাকতো, সেন্টেন্সটা যদি অ্যাক্টিভে থাকতো তাহলে এটাকে কলিং লিখতে পারতেন। যদি প্যাসিভে থাকে তাহলে আপনি এটাকে লিখতে পারবেন না। প্যাসিভে থাকলে লিখতে হবে কি পাস্ট পার্টিসিপল ফ্রেজ, অ্যাক্টিভে থাকলে লিখতে হবে কলিং। বুঝতে পেরেছেন? এবং অ্যাক্টিভে থাকলেও মনে রাখতে হবে সেম সাবজেক্ট হতে হবে, এখানে আই, শেষেরটাও আই হতে হবে। কিন্তু আমাদের এই সেন্টেন্সে এখানে যদি আই দেন আর সাবজেক্ট পরটা কী হয়ে যাবে দি শিপ, তাহলে মিললো না কিন্তু। বুঝতে পেরেছেন? এই কারণে আপনার মনে রাখতে হবে যে যদি অ্যাক্টিভে থাকে তাহলে করবেন আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপলে কনভার্ট অ্যাক্টিভে থাকলে। এবং অবশ্যই বোথ সেন্টেন্সের সাবজেক্ট মাস্ট বি সেম। প্যাসিভে থাকলেও আপনাকে বোথ সাবজেক্ট মাস্ট বি সেম পারসন, সেম থিংস। ওকে, এই ব্যাপারটা খেয়াল করতে হবে। তো আপনি এটাকে আইএনজি করতে পারবেন, অবশ্যই করতে পারবেন, কিন্তু সেন্টেন্সের ভারসাম্য ঠিক রেখে কোথায় কোনটা করছেন, অ্যাক্টিভ না প্যাসিভ, এটাকে আপনার খেয়াল করতে হবে। সো এটাকে অনেকে অনুবাদ করেছে, সুন্দর আনসার করেছেন, অসংখ্য ধন্যবাদ যারা আনসার করতে পেরেছেন করেছেন। ওকে, বুঝতে পেরেছেন আশা করি। অসংখ্য ধন্যবাদ যারা রেসপন্স করেছেন এবং বুঝতে পারছেন বলে রেসপন্স করেছেন। প্রিন্টেড অন দি ভেরি ফার্স্ট পেজ, দ্য ডকুমেন্ট ওয়াজ এক্সট্রিমলি ভ্যালুয়েবল। ওকে, সো অনেকেই বুঝে গেছেন ব্যাপারটা। আমরা অনেকগুলো উদাহরণ আপনাদের ফেসবুকে অনেকে সমস্যা করতেছে আর কি, সেটা মানে মেসেঞ্জারে বলতেছেন লাইভ চ্যাট করতে পারছেন না। এটা নতুন না তো সমস্যা। লাইভ চ্যাট করতে পারবেন কিভাবে? আপনি ফেসবুক থেকে ইউটিউবে আসলে, আপনি ফেসবুকে যদি থাকেন তাহলে হবে না, ইউটিউব অ্যাপস ব্যবহার করে আমার ক্লাসটা করতে হবে নাকি? তাহলে আপনি ওই ইটা পাবেন, লাইভ চ্যাট অপশনটা পাবেন। ওকে, সো এই ব্যাপারগুলো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা দুটি বাক্যকে কিভাবে কনভার্ট করতে পারি, বা একটা বাক্যকে পাস্ট পার্টিসিপল ফ্রেজ থেকে আমরা কিভাবে দুটি বাক্যে পরিণত করে লিখতে পারি। ওকে, এটা আশা করি বুঝতে পেরেছেন। এবং আমরা একদম ফার্স্ট ফেজে আলোচনা করেছিলাম যে রিলেটিভ প্রোনাউন ক্ষেত্রে আমরা কি করতে পারি, হাইড করতে পারি। এই টপিক্সটা আশা করি আপনাদের মনে আছে। যেমন আমরা একটা সেন্টেন্স লিখি যে দি বয়, ধরেন লিখলাম আমরা এখানে দি বয় হু ইজ ইনভাইটেড ওয়াজ প্রেজেন্ট। এই ক্ষেত্রে এখানে হু ইজ ইনভাইটেড, এটাকে আমরা কি করতে পারি, এই হু কেটে দিতে পারি, রিলেটিভ প্রোনাউন এবং এই অক্সিলিয়ারি ভার্ব কেটে দিতে পারি, ঠিক না? এটা আমরা কোন ফেজে শিখেছি? এটা আমরা শিখেছি আপনার একেবারে ফার্স্ট ফেজে। তাহলে বলতে পারি দি বয় ইনভাইটেড ওয়াজ প্রেজেন্ট, মানে আমন্ত্রিত বালকটি প্রেজেন্ট ছিল। এটা একেবারে ফার্স্ট ফেজের পর আমরা এখানে আর আনছি না। আমরা এখন চলে যাব যে টপিকসটিতে, সেটি হচ্ছে 2-এর এস ক্লাস। ক্লাসটি হচ্ছে পাংচুয়েশন, অর্থাৎ এই যে ফ্রেজগুলো আমরা পড়েছি, এই ফ্রেজগুলো কখন আমরা কমা দিয়ে সেপারেট করব এবং কখন আমরা কমা দিয়ে সেপারেট করব না, এই টপিক্সটার উপর চলে আসছি।
মানে আমরা কোন কোন টপিক্সের উপর আলোচনা করছি, মানে এতক্ষণ কি কি নিয়ে আলোচনা করেছি, ভার্বের আইএনজি এবং ভার্বের থিরি, এই দুইটা ফরম্যাট, এবং এই দুইটার কি ফরম্যাট, কি সেন্স, নন ফাইনাইট সেন্স। দ্যাট মিনস এরা ফ্রেজ গঠন করে, ওরা কোনো টেন্স না ওর সেন্টেন্স গঠন করতে পারে না, এরা কি গঠন করে, ফ্রেজ। এখন এই ফ্রেজগুলোকে কখনো কখনো দেখা যায় যে একটা কমা দিয়ে সেপারেট করা হয়, আবার কখনো কখনো কমা দেয়া হয় না। এই ব্যাপারটা আসলে কিসের উপর ডিপেন্ড করে হয়, সেটার উপর আমরা 2-এর এস ক্লাসটাকে পাংচুয়েশনের উপর রেখেছি। এটা একটু মনোযোগ দিয়ে আপনারা একটু দেখবেন। পাংচুয়েশন, তো পাংচুয়েশন ব্যাপারটা যাওয়ার আগে আমরা এই যে ফ্রেজগুলো আমরা শিখলাম, ভার্ব আইএনজি এবং ভার্ব থ্রির যে ফ্রেজগুলো আছে, এই ফ্রেজগুলো মূলত একটা সেন্টেন্সের কয়টা জায়গায় বসে, একটা সেন্টেন্সের 3টা জায়গায় বসে। নাম্বার 1 হচ্ছে শুরুতে, যেটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি পজিশন। নাম্বার 2 হচ্ছে মাঝে, আর নাম্বার 3 হচ্ছে শেষে, মানে একদম এন্ডিং পজিশন যেটাকে বলা হয়। তাহলে আমরা এখানে 1, 2, 3 এই 3টা পজিশনে এসব এই ফ্রেজগুলোকে আমরা দেখে থাকি। সো এই 3টা পজিশনে যদি তারা বসে থাকে তাহলে তাদের কখন কমা দিতে হবে, কখন কমা দিতে হবে না, সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছি। যদি সেন্টেন্সের শুরুতে ভার্বের আইএনজি কিংবা ভার্ব থ্রি ফ্রেজ কি এই দুইয়ের কোনো একটা যদি ভার্বের শুরুতে বসে, সেন্টেন্সের শুরুতে বসে, তাহলে কমা দিয়ে আপনার সেন্টেন্সটা শুরু করতে হবে। কি করতে হবে? কমা দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। ওকে, সো প্রথম ব্যাপারটা হচ্ছে যে যদি শুরু হয়, শুরুতে বসে, তাহলে কমা দিয়ে আপনার সেন্টেন্স লিখতে হবে। তাহলে মাঝে লিখলে কি হবে এবং শেষে লিখলে কি হবে? আমরা আচ্ছা মাঝে আসি। মাঝে লিখলে আপনার দুটি ব্যাপার এখানে খেয়াল করতে হবে। কি দুটি ব্যাপার? কোন দুটি ব্যাপার? মাঝে লিখলে আপনাকে খেয়াল করতে হবে যে সেটা কি ইসেনশিয়াল। ইসেনশিয়াল মানে কি? ওই যে আমরা পড়ে আসছি ফার্স্ট ফেজে, এবং নন ইসেনশিয়াল মানে এটি কি বাক্যের জন্য কিংবা কোনো বাক্যের অংশের জন্য আবশ্যক নাকি আবশ্যক নয়। যদি আবশ্যক না হয় তাহলে দুটি কমা দিয়ে এটাকে মাঝখানে রাখবেন, আর যদি সেটা আবশ্যক হয় তাহলে নো কমা, নো খামা। এই ব্যাপারটা আমরা একদম আগে ফার্স্ট ফেজে পড়ে আসছি, এই কারণে আমি এখানে আশা করি ইসেনশিয়াল নন ইসেনশিয়াল টার্মসগুলোর সাথে আপনারা আগে থেকেই পরিচিত। এরপর আমরা চলে আসি শেষে, বা অর্থাৎ অ্যাট দ্য এন্ডিং পজিশনে যদি থাকে তাহলে সেটা কিভাবে আমরা কমা মেনটেন করব। দেখুন এই ক্ষেত্রে আপনার নর্মাল সেন্টেন্সটা কীরকম হয়? আমরা জানি নর্মাল সেন্টেন্স কীরকম হয় বলেন তো? নর্মাল সেন্টেন্স এরকম হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরকম হয়, ঠিক না? এখন এই রকম কোনো একটা সেন্টেন্সের মধ্যে, দেখুন মনোযোগ দিয়ে শুনবেন, এইরকম কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি আপনি দেখেন যে সেন্টেন্সের শেষের যে অবজেক্টটা আছে তাকে মডিফাই করার জন্য ভার্বের আইএনজি অথবা ভার্বের থ্রি ফ্রেজ বসেছে, তাহলে নো কমা। তাহলে কি? তাহলে নো কমা। ঠিক আছে? এই অবজেক্টকেই মডিফাই করার জন্য যদি এদের যে কোনো একটা ফ্রেজ বসে তাহলে নো কমা। এরপর দেখুন তাহলে আর কি কি ওয়েতে বসতে পারে? যদি এই অবজেক্টকে মডিফাই না করে সাবজেক্টকে মডিফাই করে। কাকে? অবজেক্টকে মডিফাই না করে সাবজেক্টকে মডিফাই করে, কিন্তু শেষে বসছে, মানে কোথায়? এন্ডিং পজিশনে বসে। এন্ডিং পজিশনে বসছে, বাট
এটার পাশাপাশি যে অবজেক্ট আছে তাকে মডিফাই না করে মডিফাই করতেছে সাবজেক্টকে, অনেক দূরের সাবজেক্টকে, তখন একটা কমা দিয়ে ভার্বের আইএনজি অথবা ভার্বের থ্রি ফ্রেজকে আপনার বসাতে হবে। বুঝতে পেরেছেন এই দুইটা বিষয়? এবং আরেকটা বিষয় হচ্ছে যে কখনো কখনো কাউকেই বুঝায় না, সাবজেক্টকেও না, অবজেক্টকেও না, তখন পুরো ক্লজকে বোঝানোর জন্য, পুরো ক্লজের ইফেক্ট রেজাল্টকে বোঝানোর জন্যও দেখা যাচ্ছে এন্ডিং পজিশনে এই ফ্রেজগুলো আসে। তখন আপনি কমা দিয়ে লিখবেন, তখন আপনি কি কমা দিয়ে লিখবেন। সো এই হচ্ছে বিষয়গুলো, এই হচ্ছে ফ্যাক্টসগুলো যেগুলো আপনার পরীক্ষায় আসার মতো, এবং পত্রিকা যখন আপনি খুলবেন ঘাঁটবেন তখন আপনি দেখবেন কোথাও কমা দিচ্ছে কোথাও দিচ্ছে না, এবং সেটার উপর ডিপেন্ড করে আপনার অনুবাদ এবং সম্পূর্ণ অর্থই চেঞ্জ হয়ে যাবে। কারণ এই ফ্রেজটা এটাকে মডিফাই করছে কিনা আপনি না বুঝলে, এটা দিয়ে এটাকে মডিফাই করে বসলে কিন্তু আপনার অর্থ হবে না, সাবলীল হবে না। এবং আপনি কমার ব্যাপারে যদি খেয়াল না করেন তাহলে আপনি কিন্তু আপনার লেখা দিয়ে মানুষকেও বুঝাতে পারবেন না, সেন্স হবে না। আপনি যেখানে কমা দেওয়া দরকার সেখানে দেন নাই, যেখানে দরকার নাই সেখানে দিয়ে বসে আছেন। এই রকম হলে আপনার সেন্টেন্স কিন্তু গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে এবং মানুষ বুঝবে না। সেই ছিল আমাদের কমার ব্যাপার স্যাপার, কমা নিয়ে আলাপ সালাপ, কমা সমাচার। ওকে, সো আশা করি এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন অনেকে এক্সাম্পল চাচ্ছেন। ওকে, সো খেয়াল করুন, আমরা প্রত্যেকটা টপিক্সের একটা করে উদাহরণ দিচ্ছি, ঘাবড়ানোর দরকার নেই। আচ্ছা, আমরা শেষেরটার উদাহরণ দিই একটা, ঠিক আছে? শেষের উদাহরণ, শেষের মানে একদম এন্ডিং পজিশনে যদি বসে সেই ক্ষেত্রে সেন্টেন্সগুলো কীরকম হবে। তো দেখুন, আমরা একটা উদাহরণ এখানে, ইউ নোটিসড হিম গেটিং অন দ্য বাস। ইউ নোটিসড হিম গেটিং অন দ্য বাস। খেয়াল করেন, ইউ নোটিসড হিম, এই যে হিম শব্দটা, এটাকে মডিফাই করতেছি যে তুমি তাকে লক্ষ্য করেছো। তাকে লক্ষ্য করেছো কি? তাকে গেটিং অন দ্য বাস। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি তাকে লক্ষ্য করেছেন সে বাসে উঠছে, সে বাসে উঠছে। তার মানে এই গেটিং ফ্রেজটা কাকে মডিফাই করতেছে? এই গেটিং অন দ্য বাস ফ্রেজটা হিমকে মডিফাই করতেছে, যে কারণে এখানে কমা দেয়নি। বাট আপনি যদি এখানে একটা কমা দিয়ে বসেন তাহলে এটা বুঝাবে যে গেটিং অন দ্য বাস এটা কে? এটা হচ্ছে ইউ। তুমি বাসে উঠছো ওই সময় তাকে লক্ষ্য করেছো, ঠিক আছে? তাহলে সেন্স দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। ইউ নোটিসড হিম গেটিং অন দ্য বাস, কমা দিলে বোঝা যাচ্ছে কি তুমি বাসে উঠতেছো ওই সময় তাকে দেখলা। আর কমা না দিলে হচ্ছে কি তুমি দেখলা সে বাসে উঠতেছে, তুমি দেখলা সে বাসে উঠতেছে, ঠিক আছে? বাসে উঠতেছে বা বাসে করে যাচ্ছে, হ্যাঁ, এইরকম সেন্স। তার মানে সেন্সটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। I found my cat
স্লিপিং অন মাই পিলো। I found my cat স্লিপিং অন মাই পিলো। এখানে স্লিপিং অন মাই পিলো এই ফ্রেজটা কাকে মডিফাই করতেছে? মাই ক্যাটকে। এই কারণে আমরা এখানে কোনো কমা ইউজ করিনি। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আর কমা ইউজ করলে বুঝাবে কি, যদি আপনি এখানে কমা দেন এর মানে হচ্ছে যে আই স্লিপিং অন মাই পিলো ফাউন্ড মাই ক্যাট, আমি পিলোর উপর ঘুমিয়ে বিড়ালটাকে খুঁজে পেলাম। ঠিক আছে, অর্থ আয়ের উপর চলে আসবে। ঠিক আছে, এই ব্যাপারটাকে আপনার ফিল করতে হবে। তারপরে দেখুন আপনার পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে যদি দেখাই, আই ওয়াজ ইন সাচ এ হারি আই ডিডন্ট নোটিস মাই জ্যাকেট লেফট অন দ্য টেবল। তাহলে দেখুন এখানে লেফট, এই যে ভার্ব থ্রির যে ফ্রেজটা আছে লেফট অন দ্য টেবল হচ্ছে কি কে, এটা মাই জ্যাকেটটা লেফট অন দ্য টেবল, মানে আমার জ্যাকেটটা টেবিলের মধ্যে পড়ে আছে। আমরা বলি না আই ডিডন্ট নোটিস, আমি খেয়াল করিনি আমার জ্যাকেটটা টেবিলের উপর পড়ে আছে। সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। একজন বলেছেন শোনা যায় না, আমি সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছি এবং অনেকক্ষণ ধরেই তো ক্লাস করাচ্ছি। দেখুন, আই ডিডন্ট নোটিস মাই জ্যাকেট লেফট অন দ্য টেবল, আমি খেয়াল করিনি আমার জ্যাকেটটা টেবিলের উপর পড়ে আছিল। এই যে লেফট অন দ্য টেবল ভার্ব থ্রি, এটাকে মডিফাই করার কারণে এখানে আমরা কোনো কমা ইউজ করিনি। ঠিক আছে, সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা মিডলে থাকলে আমরা কিভাবে ব্যাপারটাকে ফিল করব সেটার একটা উদাহরণ দেই। তো আমরা মিডলে থাকলে, মাঝে থাকলে বলছিলাম ইসেনশিয়াল এবং নন ইসেনশিয়াল এই দুইটার উপর ডিপেন্ড করে কমা হবে নাকি হবে না। ঠিক আছে, তো খেয়াল করুন আমাদের এই সেন্টেন্সটার দিকে যদি আমরা খেয়াল করি, দি অ্যাথলেট উইনিং দ্য রেস উইল গেট দ্য অ্যাওয়ার্ড। দি অ্যাথলেট উইনিং দ্য রেস উইল গেট দ্য অ্যাওয়ার্ড। এখানে দেখুন উইনিং দ্য রেস যে ফ্রেজটি আপনারা দেখতে পাচ্ছেন, উইনিং দ্য রেসের যে ফ্রেজটি আপনি দেখতে পাচ্ছেন, এই ফ্রেজটি যদি আপনি না দিতেন তাহলে হতো কি দি অ্যাথলেট উইল গেট দ্য অ্যাওয়ার্ড, মানে কি প্রতিযোগী পুরস্কার পাবে। কিন্তু আপনার কথাটা তো এটা না, আপনার কথা হচ্ছে কি যে এই রেস প্রতিযোগিতায় বিজয়ী অ্যাথলেট কী পাবে? পুরস্কারটি পাবে। তার মানে এটা কি, এটা গুরুত্বপূর্ণ, কারণ পুরস্কার যে সে পাবে না, পুরস্কার পাবে বিজয়ী। এই রেস বিজয়ী, প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়টি পুরস্কার পাবে, বাকিরা পাবে না। তার মানে এই উইনিং দ্য রেস যে ফ্রেজটি আপনি লিখেছেন, এটা এখানে ইসেনশিয়াল ফ্রেজ, যে কারণে আমরা এখানে কমা দেইনি এবং এটা মিডলে আছে, একদম মিডল পয়েন্টে আছে। ঠিক আছে, ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি।
এরপর দেখুন আমরা আরেকটা উদাহরণ নিয়ে আসি, এবং এই ব্যাপারটা ইসেনশিয়াল নন ইসেনশিয়াল এটা লেখকের উপর ডিপেন্ড করে। সে যদি কমা দেয় নন ইসেনশিয়াল হয়ে যাবে, কমা না দিলে কি ইসেনশিয়াল হয়ে যাবে। সেন্স এবং তার পরিস্থিতির উপর ডিপেন্ড করে, আপনার আমার না, সে কোন পরিস্থিতি থেকে লিখছে সেটার উপর ডিপেন্ড করে। তো খেয়াল করুন আরেকটা সেন্টেন্স আমরা দেখলাম, মাইক, মাইক নামক একজন লোক সুইংইং, সুইংইং হিজ আর্মস, সুইংইং হিজ আর্মস মানে হচ্ছে কি হাত নাড়িয়ে। আমরা অনেক সময় হাত নাড়াই না, ধরেন একটা লোক দৌড়াতে 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 আসলো, একটা লোক মনে করেন এখান থেকে দৌড়াতে দৌড়াতে আসলো, এবং এই রশি যখন পার হয় তখন কি হয়, হাত নাড়ায়, হাত নাড়ায়, হাত নাড়ায় দৌড়াতেছে, মনে করেন সে ফার্স্ট হইলো, দৌড় প্রতিযোগিতায় সে ফার্স্ট হলো, তখন হাত নাড়ায় নাড়ায় কী হয়, দৌড় প্রতিযোগিতা শেষে হাত নাড়ায় নাড়ায় মাঠের যে দর্শকরা আছে তাদের দিকে কি মানে ছুঁড়ে দেয়, আনন্দ উচ্ছ্বাসটা ছড়িয়ে দেয় সবার মাঝে, ওটাকে বলা হচ্ছে সুইংইং হিজ আর্মস। সো মাইক passed the finish line and down the race, on the race, sorry, passed the finishing line বা finish line। এখন এই মাইক কি করেছে, পাস্ট করেছে দ্য ফিনিশ লাইন, শেষ সীমান্ত সে অতিক্রম করলো, শেষ সীমান্ত অতিক্রম করলো। এখন শেষ সীমান্ত অতিক্রম করার জন্য আর্মস, বাহু নাড়ানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি এটাকে সিম্পলি অতিরিক্ত তথ্য হিসেবে রেখেছেন যে মাইক তার বাহু নাড়িয়ে, বাহু দুলিয়ে অতিক্রম করলো তার এই ফিনিশ লাইন, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই ব্যাপারটা অতিরিক্ত তথ্য মাইককে আইডেন্টিফাই করার জন্য বা শনাক্ত করার জন্য, মানে এটা তেমন একটা ফ্রেজ না যেটাকে আমরা কি বলি ইসেনশিয়াল বা ডিফাইনিং কোনো ফ্রেজ না, এটাকে আমরা কি করেছি অতিরিক্ত তথ্য হিসেবে দিয়েছি। কারণ মাইক শব্দটা বলার পর আমরা বুঝতে পেরেছি যে মাইক হচ্ছে সবাই চিনে, ঠিক আছে, উসাইন বোল্টকে সবাই চিনে, সে কারণে তার হাত নাড়ানো দেখে তাকে চিনতে হবে এরকম না। সো নাম বিশেষ করে মনে রাখবেন, প্রপার নাউনকে সবাই চিনে, তাকে আর ডিফাইন করার জন্য আলাদা কিছু প্রয়োজন হয় না, ঠিক আছে। তারপরও একদম জেনারেল নাম হলে ডিফাইন করতে পারবেন। জেনারেল নাম ধরেন আমি বললাম আমার নাম রাজীব, এখন আপনারা আমাকে চিনেন কিন্তু অন্যান্য সেক্টরে তো আমাকে চিনে না, তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ডিফাইনিং করতে হবে। ডিফাইনিং এবং নন ডিফাইনিংয়ের ব্যাপারটা সম্পূর্ণ লেখকের উপর ডিপেন্ড করে এই জন্য, এবং পরিস্থিতির উপর ডিপেন্ড করে, পরিস্থিতির উপর ডিপেন্ড করে, ঠিক না। কোনো একটা পরিবেশে আপনি পরিচিত, অন্য কোথাও হয়তো না। সাকিব আল হাসান যেভাবে পরিচিত, শেখ মুজিবুর রহমান যেভাবে পরিচিত, অন্য কেউ ওইভাবে পরিচিত না, ঠিক আছে। কিন্তু সারাউন্ডিংসে পরিচিত, কোনো একটা সারাউন্ডিংসে হয়তো পরিচিত, আপনার ফ্রেন্ড সার্কেলে আপনারা একে অন্যের পরিচিত, সেক্ষেত্রে ডিফাইনিং নন ডিফাইনিং হেরফের হবে, ঠিক আছে। সো এটা কিন্তু মানে চিরন্তন না যে এরকম হলে এরকম হবে, এটা কিন্তু আপনার পরিস্থিতির উপর ডিপেন্ড করে, বুঝতে পেরেছেন। আপনার পরিবেশ দরকার পড়ছে তাকে ডিফাইন করে দিতে হবে, তখন আপনি কমা ইউজ করবেন না। আপনার পরিবেশ এরকম, সারাউন্ডিংসটা এরকম যে সবাই তাকে চিনে, এটা বলার দরকার নেই, মানে আইডেন্টিফাই করার জন্য দরকার নেই, জাস্ট আপনি অতিরিক্ত হিসেবে বলতে পারেন, সেক্ষেত্রে এরকম কমা দিয়ে সেপারেট করে দেবেন, ঠিক আছে। মাইক সুইংইং হিজ আর্মস পাস দ্য ফিনিশ লাইন অ্যান্ড ওন দ্য রেস। মাইক তার বাহু যুগল নাড়িয়ে বা দুলিয়ে শেষ সীমান্ত অতিক্রম করলো এবং প্রতিযোগিতায় বিজয়ী হলো। ব্যাস, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন আমরা চলে আসি যে একদম শুরুতে, অর্থাৎ শুরুতে যদি থাকে তখন কমা দিয়ে আমরা কি করব, সব সময় এটা ডিফাইনিং হোক নন ডিফাইনিং আর যাই হোক, সব সময় আপনি কি করবেন, এটাকে কমা দিয়ে সেপারেট করবেন, এটা সব ক্ষেত্রে। সো এটার উদাহরণ আপনারা আগে থেকেই অনেকে জানেন, অনেকেই বুঝেন। যেমন ধরেন কুকিং রাইস, আই ওয়েন্ট টু স্কুল, এরকম অনেক উদাহরণ আছে। ইটিং অল দ্যাট ক্যান্ডি, কুকিং রাইস, কমা, আই ওয়েন্ট টু স্কুল। সো শুরুতে যখন এই ফ্রেজগুলো বসবে তখন অবশ্যই আপনাকে একটা কমা ইউজ করতে হবে, এটা আপনি চাইলেও, ডিফাইনিং হলেও নন ডিফাইনিং হলেও, এই ক্ষেত্রে কমা মাস্ট, কমা ইজ আ মাস্ট। ওকে, সো এই টপিকসগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও কোথাও কোনো প্রবলেম হলে বলবেন।
তো খেয়াল করুন এই জায়গায়, এই জায়গায় খেয়াল করুন আমরা এখানে আপনাকে দুটা বাক্য লিখেছিলাম এবং বলেছিলাম আপনি কি করতে পারবেন, একটা বাক্যে লিখতে পারবেন, ঠিক না? দ্য ডকুমেন্ট ওয়াজ প্রিন্টেড অন দ্য ভেরি ফার্স্ট পেজ, দ্য ডকুমেন্ট ওয়াজ এক্সট্রিমলি ভ্যালুয়েবল। আমরা বলেছিলাম আপনি একটা বাক্যে লিখতে পারবেন। মনে রাখবেন সাবজেক্ট যদি সেম না হয় আর আপনি যদি একটা বাক্যে লিখেন, আমি বলছিলাম কি অবশ্যই সাবজেক্ট সেম হতে হবে। এখন সাবজেক্ট যদি সেম না হয়, সামহাও সাবজেক্ট সেম না, তারপরেও আপনি কি করেছেন, এক বাক্যে লিখেছেন, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। সেটাকে বলবেন কি, ড্যাংলিং মডিফায়ার। যেমন বিমল পল ভাই এটা লিখেছেন না, এটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার মানে কি, ভুল মডিফায়ার, উল্টাপাল্টা মডিফায়ার, মানে যাকে মডিফাই করার কথা তাকে মডিফাই না করে অন্য কাউকে মডিফাই করেন, সেটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। অনেকে এটাকে মিসপ্লেসড মডিফায়ারও বলে। কি বলা হয়, মিসপ্লেসড, মানে সঠিক প্লেস না, মিসপ্লেসড মডিফায়ারও অনেকে বলে থাকে। ব্যাপারটা আশা করি আমি বুঝাতে পেরেছি। মিসপ্লেসড অর ড্যাংলিং মডিফায়ার কখন হবে, যখন সেন্টেন্স সাবজেক্ট দুটো সেম হবে না, তখনই মিসপ্লেসড অর ড্যাংলিং মডিফায়ারের আবির্ভাব ঘটে। কমা না বসালে মিনিং চেঞ্জ হবে কি না এইরকম তো ব্যাপার না। আমি বলছি কোন জায়গায় কমা আবশ্যক, কোন জায়গায় কমা আবশ্যক না, আর মিনিং কিভাবে চেঞ্জ হয় সেটা তো এইমাত্র দেখালাম, ঠিক না? শুরুতে কমা অবশ্যই দিতে হবে। আমি বললাম কি শুরুতে মাস্ট, কথাগুলো একটু শোনেন মনোযোগ দিয়ে। শুরুতে যদি ফেজগুলো বসান তাহলে কমা অবশ্যই দিতে হবে। এখানে না দিলে কি হবে এটা প্রশ্নই করতে পারবেন না, দিতেই হবে। মাঝে আপনি দুটা সেন্সের উপর ডিপেন্ড করে দিতে পারেন, একটা হচ্ছে ডিফাইনিং আর একটা হচ্ছে নন ডিফাইনিং। এই ক্ষেত্রে আপনার ইচ্ছা, আপনি মনে করলেন যে ডিফাইন করেছেন তাহলে ডিফাইনিংয়ে কমা দিবেন না, নন ডিফাইনিং করেছেন কমা দিয়ে সেপারেট করে দিবেন। আর এটা হচ্ছে শেষে অর এন্ডিং পজিশনে। এন্ডিং পজিশনে যদি সরাসরি অবজেক্টকে মডিফাই করে তাহলে কোনো কমা দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি অবজেক্টকে মডিফাই করতেছে এবং অবজেক্টের পর পর ফ্রেজটা বসে গেছে, তাহলে এখানে কমা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু বসছে অবজেক্টের পর কিন্তু মডিফাই করতেছে আরেক মানুষকে, পরকীয়া করতেছে, এটা পরকীয়ার মতো আর কি। বিয়ে বসছে ওর কাছে কিন্তু মডিফাই করতেছে, ভালোবাসতেছে সাবজেক্টকে, তাহলে সেই ক্ষেত্রে তার সাথে কি সম্পর্কের ক্ষেত্রে এখানে একটা বেড়া বা বাধা চলে আসছে, সেক্ষেত্রে কমা দিয়ে সেপারেট করে দিবেন। বুঝতে পেরেছেন? এই যে কাহিনীগুলো তো ঘটতেছে এখানে, হ্যাঁ সাইদুল ইসলাম ভাই খেয়াল করেন, আমি কিন্তু কাহিনীগুলো বলতেছি। তো কমা এখানে না দিলে কি হবে, কমা না দিলে একজনের বউ আরেকজনের হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি বড় ধরনের একটা প্রবলেম। সো কমা না দিলে মিনিং চেঞ্জ হবে কি না এটা প্রশ্ন কেন করতেছেন? বউ চেঞ্জ হয়ে যাচ্ছে, অবজেক্টের মনে করেন এটা বউ, এখন কমা দিলে হয়ে গেল সাবজেক্টের বউ, তার মানে কী ভয়ঙ্কর একটা ব্যাপার স্যাপার। তাহলে মিনিং চেঞ্জ হবে না কেন বলেন? অবশ্যই মিনিং চেঞ্জ হচ্ছে।
ওকে, সো আশা করি এই ব্যাপারগুলো, এই টপিকসগুলো আপনারা বুঝতে পেরেছেন। আরও কিছু উদাহরণ আছে, পিডিএফ যখন পাবেন তখন পিডিএফ ঘাঁটবেন, একটু মনোযোগ দিয়ে পড়বেন, ব্যাপারগুলো আরও সহজে বুঝতে পারবেন। ওকে, সো এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা একটু আমাকে বলবেন, হাত তুলবেন, আমরা কি নেক্সট টপিক্সে যাব কিনা সেই ব্যাপারেও হাত তুলে আমাকে একটু জানাবেন। রোকসানা খাতুন আপু জানিয়েছেন যে ক্লিয়ার। ওকে, সো আশা করি আপনারা ব্যাপারগুলো ফিল করেছেন এবং ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আমরা বলছিলাম সামনের দিকে আগাবো কিনা, রেসপন্স করেননি। ক্লিয়ার, ওকে। অবজেক্টকে মডিফাই করলে কমা হবে না, আর মডিফাই না করলে কমা হবে, রাইট স্যার? হ্যাঁ, রাইট, ক্লিয়ার। ওকে, আমরা কি নেক্সট টপিক্সে যাব কিনা জানতে চেয়েছিলাম। সো আমি মনে করি যেতে পারি নাকি? সো খেয়াল করুন, আমরা লাস্ট যেই নন ফাইনাইট সেন্সের ভার্বটা রয়েছে সেটাতে একটু যাই, ঠিক আছে? লাস্ট নন ফাইনাইট সেন্স কোনটা? সেটা লাস্ট নন ফাইনাইট সেন্সের যে ফরম্যাটটা বাকি রয়েছে সেটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফ্রম, এই নন ফাইনাইটটা, ঠিক আছে? আমরা অলরেডি 3টা নন ফাইনাইট থেকে 2টা অলরেডি আলোচনা করে ফেলেছি। এখন একটা সহজ, ঠিক আছে, ইনফিনিটিভের যে নন ফাইনাইট ফর্মটা, এটা সবাই জানেন। এই টু প্লাস যে ভার্বের যে নন ফাইনাইট ফর্মটা আছে, টু প্লাস ভার্বের বেস ফর্মের যে নন ফাইনাইট রূপটা আছে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। খেয়াল করেন, এই টু প্লাস ভার্ভ এটাও না আপনার সেমভাবে আমরা আগে আপনাদের বলেছিলাম, টু প্লাস ভার্ভ এই ফরম্যাটটা নাউনের আগে হতে পারে, আবার এই ফরম্যাটটা টু প্লাস ভার্ভ অর্থাৎ নাউনের আগেও হতে পারে, নাউনের পরেও হতে পারে, নাউনের আগেও হতে পারে।
এই দুটি জায়গায় বসতে পারে। তো আমরা এটা আলোচনা করেছি আপনাদের সাথে আগেই। তো আমরা এখন আলোচনা করব যে এই টু প্লাস ভার্ব ওয়ান কয়েকটা ওয়েতে ব্যবহৃত হয়। প্রথমত এটি নাউন হতে পারে। নাউন হলে কোথায় কোথায় বসতে পারে? সাবজেক্ট পজিশনে বসতে পারে। যেমন টু আর ইজ হিউম্যান, টু আর ইজ হিউম্যান। দেখুন এটি হচ্ছে কি টু আর নাউন ফ্রেজ। ভুল করাই হচ্ছে মানুষ, বা মানুষ মাত্রই হচ্ছে কি ভুল, মানুষ মাত্রই হচ্ছে কি ভুল। মনে রাখবেন টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি সাবজেক্ট বা অবজেক্ট বা নাউন হিসেবে বসে তখন এর অনুবাদও আয়ের মতো উচ্চারণ হয়। কিসের মতো হয়? ওই যে শেষ সাউন্ড আ, এই রকম হয়। ঠিক আছে, শেষ সাউন্ড কীরকম হয়? এইরকম হয়, জেরান্ডের মতো। যেহেতু নাউন হবে, নাউন হলে জেরান্ডের মতো অনুবাদ হবে। ঠিক আছে, টু আর ইজ হিউম্যান মানে মানুষ মাত্রই ভুল, এটা হচ্ছে ভাবানুবাদ। কিন্তু আপনি যদি আক্ষরিক অনুবাদ করেন হচ্ছে কি যে টু আর ভুল করা, ভুল করাই হয় হচ্ছে মানুষ, ভুল করাই হচ্ছে মানুষ। সো ভুল করা শেষে কি আ সাউন্ড, এই ব্যাপারটা। তারপরে দেখুন 2 নম্বরে চলে আসি। এটি আপনার নাউন হিসেবে সাবজেক্ট হতে পারে। এখানে সাবজেক্ট নাউন হিসেবে অবজেক্ট হতে পারে, ঠিক না? যেমন আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রড। তো দেখুন আই ওয়ান্ট টু গো অ্যাব্রড, এটা টু হবে না, আই ওয়ান্ট টু গো অ্যাব্রড। ওয়ান্ট টু গো আমি চাই। এখন প্রশ্ন করুন কি চাই, কি চাই? তাহলে ভার্বের উত্তর হিসেবে আসতেছে কি টু গো। টু গো মানে কি যেতে চাই, টু গো যেতে চাই, টু গো যেতে চাই। তাহলে টু গো এখানে কি টু গো অ্যাব্রোড কোন ধরনের ফ্রেজ? এটা একটি নাউন ফ্রেজ। ঠিক আছে, তার মানে অবজেক্ট এবং সাবজেক্ট পজিশনে ইনফিনিটিভ ফ্রেজ বসতে পারে। এটা আপনাদের একদম কমন একটা ব্যাপার, ঠিক না? এরপর দেখুন আমরা 3 নাম্বার ব্যবহারে চলে আসি। তাহলে 3 নাম্বার হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও তারা বসতে পারে। সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্টের ধারণা আমরা আগেই জানি। সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে কি সাবজেক্টের জন্য বসে। যেমন মাই ডিজায়ার আমার ইচ্ছা, মাই ডিজায়ার ইজ টু বিকাম আ ডক্টর। তাহলে দেখুন এখানে এই যে টু বিকাম আ ডক্টর, এখানে আপনার টু বিকাম আ ডক্টর এই ফ্রেজটা হচ্ছে কি টু প্লাস ইনফিনিটিভ ফ্রেজ, যেটাকে বেস ফর্ম বলা হয়। তাহলে এটা কার জন্য বসেছে? এটা এখানে আপনার এই মাই ডিজায়ারের জন্য বসেছে, অর্থাৎ সাবজেক্টের জন্য বসেছে, যে কারণে এটাকে আমরা বলি কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। দিস ইজ সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, তো এটাও আশা করি বুঝতে পেরেছেন। খুবই রেয়ার এবং খুবই কম সংখ্যক জায়গার ক্ষেত্রে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবেও এটা বসে। প্রেপোজিশনের অবজেক্ট, প্রেপোজিশনাল অবজেক্ট বা প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। যেমন আমরা একটা উদাহরণ জানি, সেটা হচ্ছে কি যে এই ধরনের একটা স্ট্রাকচার আপনি জানেন, হি ওয়াজ অ্যাবাউট টু ডাই। হি ওয়াজ অ্যাবাউট টু ডাই মানে কি সে প্রায় মরার পথে বা মরে যায় এরকম। ঠিক আছে, হি ওয়াজ অ্যাবাউট টু ডাই। তাহলে দেখুন এখানে অ্যাবাউট হচ্ছে প্রেপোজিশন, আর টু ডাই হচ্ছে কি এই অ্যাবাউটের অবজেক্ট। ঠিক আছে, এটাও কিন্তু নাউন, টু ডাই। ঠিক আছে, হি ওয়াজ অ্যাবাউট টু ডাই। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেপোজিশনের পরও এই টু ডাই শব্দটা বসতে পারে, টু প্লাস ইনফিনিটিভ ফ্রেজ বসতে পারে। খুবই রেয়ার এটা। ঠিক আছে, তো এটাও আশা করি বুঝতে পেরেছি। আমরা এখন চলে আসি 5 নাম্বার পজিশন।
অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভের কনসেপ্ট আমরা ফার্স্ট পেজে ক্লিয়ার করেছি। অ্যাপোজিটিভ কি, অ্যাপোজিটিভ কেন আমরা ব্যবহার করি, ঠিক আছে? যেমন ধরেন মাই অ্যাম্বিশন, মাই অ্যাম্বিশন, আমার উচ্চাকাঙ্ক্ষা। এখন আমি ছোট করে অ্যাপোজিটিভ ফ্রেজ প্রবেশ করালাম, টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট, টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। এই ছোট করে আমি অ্যাপোজিটিভ ফ্রেজ ঢুকিয়ে দিলাম, মাই অ্যাম্বিশন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট, মানে মাউন্ট এভারেস্টে আরোহণ করা আমার অ্যাম্বিশন, আমার অ্যাম্বিশন আরোহণ করার অ্যাম্বিকেশন হ্যাজ বিকাম ট্রু, সত্য হলো, ঠিক আছে? এইভাবে আপনি লিখতে পারেন। সবচেয়ে মজার এবং ঝামেলার যে ব্যাপারটা সেটা হচ্ছে এই 6, সেটা হচ্ছে কি অ্যাজ অ্যাডভার্ব। অনেকের ঝামেলা মনে করেন, কিন্তু ঝামেলা করার কিছুই নেই। এটা অ্যাডভার্ব হিসেবে বসে কখন, যখন উদ্দেশ্য বোঝায়, ঠিক আছে? যেমন ধরেন আই ওয়েন্ট, আমি বাজারে গেলাম, আই ওয়েন্ট টু দি মার্কেট, আমি বাজারে গেলাম। এখন কেন গেলেন, একটা উদ্দেশ্য নিয়ে গেছেন না, আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সাম ফুড। এই যে টু বাই সাম ফুড লিখলেন এখানে, টু বাই সাম ফুড, এটা হচ্ছে কি আপনার একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ পারপাস, উদ্দেশ্য বোঝাচ্ছে। সো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং মাঝে মাঝে যে শুধুই যে এই উদ্দেশ্য বোঝায় এরকম না, মাঝে মাঝে আপনার কি হতে পারে, কোনো একটা অ্যাজেক্টিভকে মডিফাই করতেও এটা বসে থাকে, ঠিক আছে? যেমন আই অ্যাম ইগার, আমি কি আগ্রহী। কেন আগ্রহী, এই অ্যাজেক্টিভকে ব্যাখ্যা করার জন্য বলতেছি, টু সি হার ফ্যামিলি, তার পরিবারকে দেখার জন্য আমি আগ্রহী। এখন এই টু সি এই ফ্রেজটা কিন্তু মডিফাই করতেছে কাকে, এই ইগারকে। ইগার একটা অ্যাজেক্টিভ, এবং এই অ্যাজেক্টিভকে মডিফাই করার কারণে টু সি হার ফ্যামিলি, কেন আগ্রহী, তার পরিবারকে দেখতে আগ্রহী, এই কারণে এই ফ্রেজটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব হবে, আবার অ্যাজেক্টিভকে মডিফাই করলেও কি অ্যাডভার্ব হবে। সো ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ অ্যাডভার্বের ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। এবার দেখুন ইনফিনিটিভ ফ্রেজের 8 নাম্বার ব্যবহার হচ্ছে, এটি অ্যাজেক্টিভ হিসেবেও বসতে পারে। অ্যাজেক্টিভ হিসেবে বসবে কিভাবে, খেয়াল করেন। অ্যাজেক্টিভ হিসেবেও এটা কি বসতে, তার মানে অ্যাজেক্টিভ হিসেবে বসা মানে হচ্ছে কি নাউনকে মডিফাই করে, নাউনকে মডিফাই করা মানে হচ্ছে কি এটা অ্যাজেক্টিভ হিসেবে বসেছে। যেমন ধরেন বললাম I have something to say you, to say you, অথবা আমরা অনেক সময় বলি I have something to sell, ঠিক আছে? এই ক্ষেত্রে খেয়াল করুন, এইখানে আপনার এই যে টু সে ইউ এই ফ্রেজটা খেয়াল করেন তো কাকে মডিফাই করতেছে। টু সে ইউ, আমার কিছু আছে, আই হ্যাভ সামথিং টু সে ইউ, আমার তোমাকে বলার কিছু আছে। কীরকম কিছু আছে, বলার কিছু আছে। তার মানে এই ফ্রেজটা মডিফাই করতেছে, সম্পর্ক করেছে কার সাথে, এই সামথিংয়ের সাথে। আর সামথিং হচ্ছে নাউন, আর নাউনের সাথে সম্পর্ক থাকায় একে আমরা কি বলি, অ্যাজেক্টিভ বলি। সো দিস ইজ অ্যান infinitive phrase but modifies a noun, that's why we call this phrase adjective phrase. Okay, so infinitive phrase কিভাবে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে সেটা আমরা দেখালাম, অর্থাৎ সম্পর্ক হবে নাউনকে মডিফাই করে, তাহলে সবাই আপনার কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ওকে, এই ব্যাপারে আমরা পিডিএফে অসংখ্য উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝে যাবেন। ঠিক আছে, এখন খেয়াল করেন ইনফিনিটিভ ফ্রেজে কখনো কখনো ইনফিনিটিভ টু থাকে, আবার নাও থাকতে পারে। টু শব্দটা থাকতেও পারে, আবার কি নাও থাকতে পারে। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে কি থাকতে পারে, হাইট থাকতে পারে। যেমন আমরা কিছু সেন্টেন্স লিখি যে হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক,
এই জায়গায় আপনার হি মেক্স মি ডু দ্য ওয়ার্কে টু আছে, কিন্তু আমরা এটা দেই না। হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক, এই টুটা এখানে কি হাইড করা থাকে, ঠিক আছে? এই ক্ষেত্রে টুটা হাইড করা থাকে, এরকম হতে পারে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে এই ইনফিনিটিভ ফ্রেজটাও আবার টেন্স চেঞ্জ করে। পারফেক্ট ইনফিনিটিভ বলেও একটা কথা আছে, বুঝতে পেরেছেন? পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ আবার কোনটা? তার মানে হচ্ছে টু এর পর ভার্বের ওয়ান হলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ। টু এর পর হ্যাভ প্লাস ভার্ব থ্রি হলে সেটাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ কেন হয়? পারফেক্ট ইনফিনিটিভ হয় অতীত বোঝানোর জন্য, কিছুটা অতীত বোঝানোর জন্য কি বসে পারফেক্ট ইনফিনিটিভ। কিন্তু পাস্ট ইনফিনিটিভ বলে কিছু নাই, বুঝতে পেরেছেন? পাস্টকে বোঝানোর জন্যই পারফেক্ট ইনফিনিটিভ ব্যাপারটা ব্যবহার করা হয়। এটা আপনি পত্রিকা পড়লে এগুলো খেয়াল করবেন। নর্মাল সারা জীবন গ্রামার নিয়ে বসে থাকবেন, এগুলো খুঁজে পাবেন না। পত্রিকা না পড়লে এগুলো খুঁজে পাবেন না। পারফেক্ট ইনফিনিটিভ বলে একটা টার্মস আছে, টু প্লাস ভার্ব হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ, আর পাস্ট ইনফিনিটিভ বলতে কিছু নাই, সেটারই প্রকাশ হিসাবে টু হ্যাভ প্লাস ভার্ব থ্রি ফরম্যাটটা ব্যবহৃত হয়। সো এইরকম যদি আপনি কোথাও দেখেন, সেই ক্ষেত্রে এটার অনুভূতিটা কীরকম হবে, অনুবাদটা কীরকম হবে? যেমন ধরেন বললেন ইউ সিম টু মি না, এটা ইনফিনিটিভ। ইউ সিম টু মি, তোমাকে মনে হচ্ছে, তোমাকে ইউ সিম টু মি, না এই উদাহরণটাতে ইনফিনিটিভ ফ্রেজ আসছে না, সো এটা দিব না আমরা। ওকে, বিমল পবাই সুন্দর একটা অনুবাদ সেন্টেন্স লিখেছেন, ওনার সেন্টেন্সটা আমরা নিয়ে আসি। দেখুন উনি একটা সেন্টেন্স লিখে নিয়ে আসছেন। বিমল পল ভাই দেখুন লিখেছেন, আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। দেখুন সেন্টেন্সটা কি? আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ, তার মানে কি? এটা পাস্ট, মানে অলরেডি ডিস্টার্ব করে ফেলেছি, এই জন্য আমি সরি, ঠিক আছে? যদি আপনি বলতেন আই এম সরি, এইভাবে যদি বলতেন যে আই এম সরি টু ডিস্টার্ব ইউ, তাহলে এটার মানে কি? মানে আপনি এখনও ডিস্টার্ব করেন নাই, বা এই মুহূর্তে ডিস্টার্ব করবেন, বিসমিল্লাহ বলে ডিস্টার্ব শুরু করবেন, এরকম মুহূর্তে যদি বলেন তাহলে বলবেন আই এম সরি টু ডিস্টার্ব ইউ, ডিস্টার্ব করা শুরু করবেন মুহূর্তে। আর যদি অলরেডি ডিস্টার্ব করে ফেলছেন, ডিস্টার্ব করা শেষ, এবার বলবেন কি? আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ, মানে আমি তোমাকে ডিস্টার্ব করেছি, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ব্যাপারটা ফিল করেছেন আশা করি। এবার দেখুন পারফেক্ট ইনফিনিটিভ গেল, এবার হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভ। কন্টিনিউয়াস ইনফিনিটিভ মানে কি? ব্যাপারটা চলমান, ব্যাপারটা কি? চলমান। চলমান সেন্স থেকে যদি আমরা কন্টিনিউয়াস ইনফিনিটিভ ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখব? যেমন ধরেন এটার ফরম্যাটটা কীরকম হবে? ফরম্যাটটা হবে টু বি প্লাস ভার্বের আইএনজি, বুঝতে পেরেছেন? বি প্লাস ভার্বের আইএনজি। এখানে আপনি অক্সিলারি ভার্ব, আমরা কন্টিনিউয়াস টেন্স কীভাবে করি? অ্যামিজার করি না, তো এখানে আপনি অ্যামিজার বসাতে পারবেন না, বসাবেন কি? অ্যামিজারের বি ফরম্যাট যেটা আছে সেটা, টু বি ভার্ব প্লাস আইএনজি, টু বি ডুইং, টু বি এরকম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যদি বলি যে ইউ সিম, তোমাকে মনে হচ্ছে, ইউ সিম টু বি স্টাডিং, স্টাডিং, ইউ সিম টু বি স্টাডিং late hours at night। এর মানে কি? এর মানে হচ্ছে যে ইউ সিম টু বি স্টাডিং লেট আওয়ার্স অ্যাট নাইট, তোমাকে মনে হচ্ছে তুমি টু বি স্টাডিং লেট আওয়ার্স অ্যাট নাইট, মানে রাতে অনেক সময় ধরে পড়তে থাকো। পড়তে থাকো সেন্স মানে পড়তে থাকো, পড়তে থাকো, এরকম একটা সেন্স, মানে চলমান সেন্স এটা,
ঠিক আছে, যে ইউ সিম টু বি স্টাডিং, তোমাকে মনে হচ্ছে যে খুব পড়াশোনা করতে আসো, মানে করছো, আমরা বলি না অনেক সময় সাধু ভাষায় করতে আসো, হ্যাঁ, মনে হইতেছে তুমি অনেক রাত ধরে পড়াশোনা করতেছো, হ্যাঁ, কি ব্যাপার অনেক রাত ধরে পড়াশোনা করতেছো, কি কি খবর তোমার, ঠিক আছে, এই রকম সেন্স থেকে আমরা এটাকে ব্যবহার করি। এখন এটাকে আমরা কি করেছি, কন্টিনিউয়াস ইনফিনিটিভ করেছে, এটা হচ্ছে নর্মাল কন্টিনিউয়াস। আপনি আবার পারফেক্ট কন্টিনিউয়াসও করতে পারবেন যদি সেখানে সময় উল্লেখ থাকে, সময় উল্লেখ থাকে, মানে ফর এরকম যদি কোনো সময় উল্লেখ থাকে পারফেক্ট ইনফিনিটিভ করতে পারেন। সেটা কি, সেটা হবে টু হ্যাভ বিন ডুইং সামথিং, ঠিক আছে, হ্যাভ বিন ডুইং সামথিং, টু হ্যাভ বিন ডুইং সামথিং ব্যবহার করতে পারে, এটা খুব রেয়ার। সময় উল্লেখ থাকলে, যে 2 ঘন্টা ধরে পড়তেছো মনে হচ্ছে এরকম হলে, অথবা শুধু কন্টিনিউয়াস হলে টু বি স্টাডিং, টু বি স্টাডিং। আবার দেখুন, আমরা যদি বলি যে আপনাকে বললাম ইউ আর টু বি স্টাডিং নাও, মানে হচ্ছে কি, মানে হচ্ছে তোমাকে এখন পড়তে থাকার কথা। ইউ আর টু বি স্টাডিং মানে টু বি স্টাডিং, তোমাকে পড়ায় থাকার কথা, আমরা এরকম বলি না বাংলায়, তোমার এই মুহূর্তে পড়তে থাকার কথা, তোমার সামনে পরীক্ষা আর তুমি এখন টিভি দেখতেছো, সেটার ক্ষেত্রে আমরা কি বলবো, কন্টিনিউয়াস বলবো। ইউ আর টু বি স্টাডিং রাইট নাও, ইউ আর টু বি স্টাডিং রাইট নাও, মানে তোমাকে এই মুহূর্তে পড়ার কথা, পড়তে থাকার কথা, পড়তে থাকার কথা, আর তুমি এখানে বকবক করতেছো, এইরকম সেন্সেও আমরা এটাকে বলে থাকি। ওকে, সো এই ব্যাপারটাও আশা করি বুঝতে পেরেছেন। আর নেগেটিভ, এগুলোকে নেগেটিভ করবেন কিভাবে, টু এর আগে নট বসিয়ে দিলে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আমরা নেগেটিভ করব কিভাবে সেটার মানে এই কথাটা বলে দিলাম আর কি। ওকে, সো আমরা অনেকক্ষণ ক্লাস করে ফেলেছি। আজকে আমরা যে ক্লাসটি শেষ করলাম সেটি হচ্ছে, আমরা মূলত যে ভার্বের যে নন ফাইনাইটেড যে একটা ব্যাপার আছে, দেখুন আমরা পুরো ভার্বকে দুটি টাইপে আলোচনা করেছি, ফাইনাইট এবং কি নন ফাইনাইট, এবং আলহামদুলিল্লাহ যে আমরা নন ফাইনাইটের 3টা ফরম্যাট এই মুহূর্তে আলোচনা করে শেষ করলাম, ভার্ব 3 এবং কি 2 প্লাস ভার্ব 1, এই 3টা ফরম্যাট আমরা আলোচনা করেছি। প্রচুর এক্সাম্পল, প্রচুর উদাহরণ আছে, যারা একটু ভালো আরও ভালো বুঝতে চান ভিডিওগুলো আরও ভালো করে দেখবেন, প্রয়োজনে অতিরিক্ত ভিডিও দিব সেগুলো দেখবেন, পিডিএফগুলো ভালো করে ঘাঁটবেন। ওকে, সো এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। একজন একটা প্রশ্ন করছেন, আই এম সরি টু ফরসেক ইউ ফ্রম দ্য পোস্ট, মানে কি তাকে বহিষ্কৃত করব, তাই বহিষ্কৃত করার আগেই বলতেছি, এরকম মিনিং দিবে স্যার? হ্যাঁ, মানে হাতে রিজাইন লেটার নিয়ে বসে আছেন, ঠিক আছে, বুঝতেছেন এই, ঠিক আছে, তখন এটা বলবেন ফরহাদ ইশতিয়াক। ওকে, আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। ওকে, সো ফরহাদ ইশতিয়াক ভাই, আপনার ধারণা ঠিক আছে, মানে যেটা আপনি এই মুহূর্তে মনে করেন তাকে আই এম সরি টু স্ল্যাপ ইউ, ঠাস করে স্ল্যাপ মারবেন, মারার আগে বলবেন আই এম সরি টু স্ল্যাপ ইউ। আপনাকে মেরে ফেলছেন, তখন বলবেন কি, আই এম সরি টু হ্যাভ স্ল্যাপড ইউ, বুঝতে পেরেছেন, মেরে ফেলেছেন সেক্ষেত্রে টু হ্যাভ স্ল্যাপড, আর মারবেন, বলে মারবেন, সেক্ষেত্রে বলবেন আই এম সরি টু স্ল্যাপ ইউ। ওকে, সো আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। বাকি আছে আমাদের 2টি ক্লাস, সেটা হচ্ছে কি 2-এর ইউ এবং 2-এর ভি, খুবই সহজ 2টি ক্লাস। আমরা 2টি ক্লাসের পিডিএফ এবং ভিডিও দিয়ে দিব, যদি মনে করেন যে আরেকটা ক্লাস দরকার আমরা ক্লাস নিব অবশ্যই, আর যদি মনে করেন যে দরকার নাই তাহলে নিব না, ঠিক আছে। 2-এর ইউ 2-এর ভি, তারপর আমরা চলে যাব আমাদের 3rd ফেজে, ঠিক আছে। আমাদের কিন্তু ফেজ রয়েছে 4th, 5th, 6th, ঠিক আছে, অনেক দূর রয়েছে। সো যারা শিখতে চাচ্ছেন, সারা জীবন ভর তো এটা নিয়ে টানাটানি করবেন না, একটু গুরুত্ব দিয়ে শিখবেন। ক্লাসে যারা আছেন, যতদিন আপনারা থাকবেন ক্লাসে ততদিন আমি শেখাবো, ঠিক আছে। কিন্তু ক্লাসে খুবই উপস্থিতি কম দেখে আমি খুবই, ক্লাসে উপস্থিতি কম কিন্তু কেউ তো আমাদের গ্রুপ থেকে যাচ্ছেন না,
লিভ লিভ নিচ্ছেন না, চলে যাবেন গ্রুপ থেকে, ঠিক আছে? সেটা আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু গ্রুপে থাকবেন, ক্লাস করবেন না, তারপর বদনাম করবেন আমার, সেটা হবে না ভাই। ক্লাস করেন, শিখেন, তখন আপনি আমার সম্পর্কে একটু ভালো ভালো বলবেন। ক্লাস করলেন না, কোর্স করলেন না, তো আমাকে বুঝবেন না, আমি পড়াচ্ছি ভালো না খারাপ মন্তব্য করতে পারবেন না। যাই হোক, সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে নেক্সট টপিকস নিয়ে।